একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই জানার পারপাসে। মনে হয় ইতোমধ্যে অনেকেই ইয়েটি সাবমিট করেছিল, দেখেছি কয়েকজনেরটা। ফিরোজ ভাই করেছেন, নাফিস ভাই করেছেন, আবার ইখতিয়ার ভাই করেছেন, আবার ট্যুরিস্ট স্পট নিয়ে সিলেট। এটা তো সেদিনকার। আচ্ছা, তো যাই হোক, আমি একটা ওপেন করি, দুটো ওপেন করে একটা জিনিস দেখাবো আজকে আপনাদেরকে। এটা আচ্ছা, আপনারা হয়তো বা খেয়াল করেছেন যে এই জায়গায় দুইটা অপশন আছে, এসইও আর এটা হচ্ছে রিডেবিলিটি। তো আরেকটা স্কিমা, একটা সোশ্যাল মিডিয়া। তো আমরা এসইওটা মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ সবার কাছে ক্লিয়ার, অনেক ভালো পারফরমেন্স করতেছে। এই জায়গায় ফুল স্টপ চলবে না ভাই, ফুল স্টপ টুল স্টপ চলবে না। সেপারেটর হিসাবে শুধুমাত্র এই চিহ্ন অথবা এই চিহ্ন, ঠিক আছে? এছাড়া উল্টো পাল্টা কোনো চিহ্ন টিহ্ন চলবে না। কোনো প্রকার ফুল স্টপ এই জায়গায় দিবেন না আপনারা, এটা খুব বাজে দেখায়। এখানেও দেওয়ার দরকার নাই, মানে খালি এই যে ব্রেক ছাড়া কোনো ফুল স্টপ দেওয়ার দরকার। লাস্টে দিয়েছেন, কোনো সমস্যা নাই। 1+2 এই ইয়ে নামের আগ দিয়ে দিতে বলতেছে। যাই হোক, আচ্ছা, এই জায়গায় রিডেবিলিটির অপশনটা দেখেন, রিডেবিলিটি, এরপর স্কিমা, এরপর সোশ্যাল মিডিয়া। এই তিনটা অপশন আমি একটু মানে ক্লিয়ার করে দেব। তারপর আলহামদুলিল্লাহ অন পেজে আর কোনো সমস্যা হবে না। পরবর্তী সমস্যা হলে সেটা আমরা জানাবো, সমস্যা নাই। আর এই জায়গায় দেখেন ফিচার্ড ইমেজ, এই জিনিসটা আমি একটা কভার দিব। এটা কি জিনিস, ইনশাল্লাহ আর কোনো সমস্যা নাই। আচ্ছা, এই জায়গায় রিডেবিলিটিতে আসি ভাই। প্রথমত রিডেবিলিটিতে আসি, আমি জাস্ট পয়েন্টগুলো আপনাকে বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, কোন বিষয়টা কি আমি একটু কভার দিচ্ছি। প্রথমত আসেন নিচের দিকে, যেটা গুড জব বলতেছে, হয়ে গিয়েছে, এটা একটু বুঝি। প্যারাগ্রাফ লেন্থ, প্যারাগ্রাফ মানে কি আমরা বুঝতাম যে যতটুকু থাকবে লেখার, যতক্ষণ না পর্যন্ত একটা গ্যাপ না আসতেছে, হ্যাঁ, এন্টার যতক্ষণ না পর্যন্ত না পড়তেছে, ততক্ষণ পর্যন্ত এটা একটা প্যারাগ্রাফ। যেমন এই জায়গাটায় দেখেন গ্যাপ আসছে কোন জায়গায়, একটা নির্দিষ্ট পয়েন্টে গ্যাপ আছে, তাই না? এটা পুরোটাই কিন্তু নাম্বার, নিউমেরিকের কোনো সমস্যা নাই। বাট এই জায়গায় দেখেন গ্যাপ, অটোমেটিক্যালি একটা গ্যাপ আমরা পাইছি। তো এতটুকু পর্যন্ত এটাকে বলা হয় একটা প্যারাগ্রাফ। আমি যদি এখন এখানে একটা এন্টার দিয়ে আরেকটা কন্টেন্ট লিখি, তো এটা একটা আরেকটা প্যারাগ্রাফ, এটা আলাদা আরেকটা প্যারাগ্রাফ। কিন্তু আমি যদি এই জায়গায় কোনো স্পেস না দেই, তাহলে দেখেন এই জায়গাটাতে প্যারাগ্রাফ লেন্থের জায়গায় ইমপ্রুভমেন্ট বলতেছে, ওয়ান অফ দ্য প্যারাগ্রাফস কন্টেন্ট মোর দ্যান দ্য রিকমেন্ডেড ম্যাক্সিমাম অফ 150 ওয়ার্ডস। তো এই একটা প্যারাগ্রাফকে ওরা রিকমেন্ড করতেছে 150 ওয়ার্ডস দিয়ে। তাহলে এই জায়গায় আমরা যদি কাউন্ট করি, এই টোটালি যদি একটা প্যারাগ্রাফ হয়, এই ওয়ার্ডটাকে যদি আমরা wordcounter.net-এ গিয়ে এখানে দেখা যাচ্ছে 168 ওয়ার্ড, অর্থাৎ 150 ওয়ার্ডের বেশি দিয়েছি। সো এইটা রিডেবিলিটির একটা ইস্যু। রিডএবিলিটির মানে হচ্ছে যে একজন কাস্টমার যখন আপনার কোনো ব্লগ পড়বে, আপনার কোনো লেখা পড়বে, তার লেখা পড়তে যেন কোনো প্রকার বিরক্ত না হয়, ঠিক আছে? রিডেবিলিটির আরও বিভিন্ন পর্যায়ে আছে, বিভিন্ন ধাপ আছে, বিভিন্ন অ্যাকসেন্ট আছে। যেরকম বাংলাদেশের নোয়াখালী অঞ্চলের মানুষের কথাবার্তা একরকম, সিলেট অঞ্চলের কথাবার্তা আরেক রকম, আবার আপনার অন্য অঞ্চলের কথাবার্তার স্টাইল এক এক রকম। ঠিক তেমনি ইংরেজির যে অ্যাকসেন্টটা, এটাও ভ্যারি করে এরিয়া ওয়াইজ। যেরকম ব্রিটিশ অ্যাকসেন্ট, অর্থাৎ ইংল্যান্ডের লন্ডনের যে মানুষগুলো, এরা একটা অ্যাকসেন্টে কথা বলে, এদের উচ্চারণ, এদের ভাবধারা, এর ভিতরে কিছু ডিফারেন্সিয়েট আছে। কানাডার মানুষরা এরা এক ধরনের ইংলিশ ইউজ করে, আমেরিকার না ওরা আরেক ধরনের ইংলিশ ইউজ করে। অনেক ক্ষেত্রে দেখবেন যে বানানেও অনেক প্রকার তারতম্য রয়েছে, ঠিক আছে? বানানের ভিতরে তারতম্য রয়েছে। যেমন কেউ বলে শিডিউল, কেউ বলে স্ক্যাজিউল, এরকমও কিন্তু আমরা দেখেছি, ঠিক আছে? যে অনেকে বলে শিডিউল, আবার অনেকে বলে স্ক্যাজিউল। উচ্চারণের ক্ষেত্রে অনেক সময় অনেক ভ্যারি করে ইংরেজির ক্ষেত্রে। তো এই পার্টটা কন্টেন্ট রাইটারদের। তবে আমরা বলছিলাম না আপনাদেরকে যে আমরা কন্টেন্টটা চেক দিব, কন্টেন্ট ঠিক আছে কি না। যদি দেখি যে কন্টেন্টের এত সমস্যা, প্যারাগ্রাফের এটা সমস্যা, এটা আমরাই ফিক্স করে দিতে পারবো। হয়তো বা ক্লায়েন্টের কোনো ভুলের কারণে এটা হয়েছে, ঠিক আছে? আমরা নর্মালি প্যারাগ্রাফটা ফিক্স করে দিলাম, ঠিক আছে? এই জায়গায় আমাদের আর কোনো প্যারা নাই। জাস্ট ক্লায়েন্টকে বলবো যে দেখো, তুমি এই জায়গায় একটু বেশি প্যারাগ্রাফ, বেশি ওয়ার্ড ইউজ করেছো, এটা তো রিডেবিলিটির ক্ষেত্রে ভালো না। হ্যাঁ, গুগল এটাকে বাজেভাবে নেয়। আমরা জাস্ট বলে ওকে বলবো যে তুমি কি চাও এটা আমি ফিক্স করে দেই। তো আমরা দেখবো যে এই জায়গায় ব্রেকিং পয়েন্ট কোনটা হতে পারে, সে জায়গাটাতে একটা এন্টার দিয়ে দিব, ঠিক আছে? আপনারা হয়তো বা ফেসবুকে অনেকের পোস্ট পড়েন,
বই পড়েছেন হয়তোবা, বইয়ে কি কখনো দেখেছেন একটা ঘটনা একটা পুরো প্যারাগ্রাফ মানে একবারে লিখতেছে সাথে সাথে সাথে? না, ওরা কিছু পজ দেয়, একটা এন্টার দেয়। কেন? ছোট ছোট প্যারা লেখাগুলো মানুষের পড়তে একটু সুবিধা হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে ওই 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 সেন্সের আর কি। এরপরে দেখেন কনসিকিউটিভ সেন্টেন্স, দেয়ার ইজ এনাফ ভ্যারিয়েন্ট ইন ইউর সেন্টেন্স। ওরা কি বলেছে? ভ্যারিয়েন্ট, ভ্যারাইটি, ভ্যারাইটি। কনসিকিউটিভ কনসিকিউটিভ সেন্টেন্স মানে হচ্ছে, যেমন ধরেন আই অ্যাম এ বয়, আই লিভ ইন দিস সিটি, আই অ্যাম এ গুড টিচার, আই লাভ ম্যাঙ্গো, আই লাভ বানানা, হোয়েন এভার আই গো টু স্কুল উইথ মাই প্যারেন্ট। আপনি প্রত্যেকটা ওয়ার্ড শুরু করতেছেন আই দিয়া, ঠিক আছে? আই দিয়া। এরকম অনেক ক্ষেত্রে হয়েছে, আমরা যখন ওই যে কোনো একটা প্যারাগ্রাফ লিখতে গেছি বা একজনকে ইমেল করতে গেছি, দেখা যায় যে হেই দেয়ার, হাউ আর ইউ, হোপ ইউ আর ডুইং ওয়েল, আই এম এ এসইও এক্সপার্ট, আই ডু দিস, আই ডু, হেই আই হ্যাভ 6 years অফ এক্সপিরিয়েন্স, মানে সব আই দিয়া মানে কনসিকিউটিভলি আমরা এটা এরকম করি অনেক সময়। তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো আমাদের নিজস্ব পারপাসে, আমাদের মেসেজিং পারপাসে, আমাদের কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে, যে কনসিকিউটিভ মানে একটানা একই ওয়ার্ডগুলো যেন আমরা প্রত্যেকে শুরুতে যেন ব্যবহার না করি। ট্রাই মেক সামথিং ডিফারেন্ট, কিছু একটু ডিফারেন্ট দিয়ে বলে তারপরে ওই জায়গায় আসা, মানে কনসিকিউটিভলি ওগুলো যেন না হয়, একটু ভ্যারাইটি যেন থাকে, এই জিনিসটা আর কি এই জায়গায় বলা হয়েছে। তারপরে হচ্ছে যে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস বিষয়টা আমরা এই জায়গায় প্যাসিভ ভয়েস থাকবে, কোনো সমস্যা নাই, যে কোনো কন্টেন্টে প্যাসিভ ভয়েস থাকতে পারে। যেরকম ইজ ফ্লাডেড, ঠিক আছে? যে ভার্বে অক্সিলারি ভার্বের পরে, এই যে আমরা যে এই ভার্বটাকে বলি আর কি, এই ভার্বের পরে যখন পাস্ট পার্টিসিপল হবে, ভার্বের থার্ড ফর্মটা যখন হয়, তখন এটাকে প্যাসিভ হিসেবে ধরা হয়, ঠিক আছে? আমরা বলি না ওই যে দ্য পিচার ইজ ওই যে ফুলড বাই কি যেন ভুলে গেছি এগুলা। তো এই জায়গায় কিছু এক্সাম্পল দেখেন, Oppo may be relatively new আচ্ছা market, but the Oppo Watch 2 proves that they are forced to be reckoned, ঠিক আছে? এরকম কিছু প্যাসিভ ভয়েসের কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আর কি অতিরিক্ত যেন ইউজ না হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। এটা আমরা কোনো কিছু কাজ করার আমাদের কোনো হাত নাই, যারা কন্টেন্ট লেখে তারা এই বিষয়টা ভালো করে জানে। আমরা জাস্ট চেক করব, যদি এটা দেখি আমরা জাস্ট ক্লায়েন্টকে বলবো, তোমার কন্টেন্ট রাইটারকে বলো, বা তুমি যদি কন্টেন্ট লিখে থাকো যে দেখো এত ওই যে এই টাইপের যে এগুলো কিন্তু হার্মফুল, রিডেবিলিটি কিন্তু ইস্যু করছে, আমরা দেখতে পাচ্ছি। যদি ইয়োলোতে থাকে কোনো সমস্যা নেই, বাট যদি রেডে থাকে তাহলে আপনি ক্লায়েন্টকে মেনশন করবেন। প্যাসিভ ভয়েসের এই যে অ্যাক্টর, ডিরেক্ট ভার্ব, রিসিভার, ইট ওয়ার্ড, দ্য প্যাসিভ ভয়েস অলমোস্ট অলওয়েজ মেক ইউর মেসেজ লেস ক্লিয়ার। যখন প্যাসিভ ভয়েস থাকে তখন একটা কন্টেন্টের মেসেজটা ক্লিয়ার হয় না সেরকম। ইউর মেসেজ ইজ অলমোস্ট অলওয়েজ মেড লেস ক্লিয়ার বাই ইউজিং দ্য প্যাসিভ ভয়েস। আচ্ছা, এরকম বিষয় আর কি। হাউ টু ইউজ লেস প্যাসিভ ভয়েস ইন ইয়োর কপি, মানে আমাদের কন্টেন্টটাতে কীভাবে প্যাসিভ ভয়েসগুলোকে ভালোভাবে লিখতে হবে। Passive voice, the book is bought by me, a book is being bought by me, a book has been bought by me, তো I buy a book, I am buying a book, I have a book। আমরা এভাবে অল্টারনেটিভ করতে পারি। প্যাসিভের অল্টারনেটিভ হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তো এই যে ভয়েস যারা শিখেছি তারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাট আমাদের এরকম জাস্ট আমাদের নিজস্ব পারপাসে এটাকে জেনে রাখলাম। কন্টেন্টে আমরা কখনোই হাত দিতে যাব না ক্লায়েন্টের পারমিশন ছাড়া, আমাদের দরকারই নেই কন্টেন্টে হাত দেওয়া, এক কথায়। এরপর আসেন ট্রানজিশন ওয়ার্ড। ট্রানজিশন ওয়ার্ড বলতেছে এই 21% অফ দ্য সেন্টেন্সেস কন্টেন্ট ট্রানজিশন ওয়ার্ড। ট্রানজিশন ওয়ার্ড মানে হচ্ছে রূপান্তর করা, অর্থাৎ এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে যাওয়া, বা একটা ইভেন্ট থেকে আরেকটা ইভেন্টে যাওয়া, লেখার ভিতরেই একটা ঘটনা থেকে আরেকটা ঘটনাতে যাওয়া, একটা বিষয় নিয়ে আপনি কথা বলতেছেন সেখান থেকে সুইচ করে আরেকটা বিষয়তে যাওয়া, মানে এরকম ট্রানজিশন করা আর কি। এই টাইপের ইয়েগুলো দিয়ে আর কি করা হয়। এর ভিতরে অনেক ধরনের ট্রানজিশন ওয়ার্ড আছে, যে হাউএভার, মোরএভার, থার্ডলি, ইন কনক্লুশন, মানে এই যে এইভাবে দিয়ে শুরু করা। হ্যাঁ, ফার্স্টলি, ইন দিস প্যারাগ্রাফ, এই জায়গায়, মানে এটা হচ্ছে এগুলোকে বলা হয় আপনার সেন্টেন্স কি বলে, এটার নাম হচ্ছে ট্রানজিশন ওয়ার্ড বলা হয় এইগুলো, এই ওয়ার্ডগুলোকে। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, হাউএভার, মোস্ট ইম্পর্ট্যান্টলি, আরও কিছু ক্ল্যারিফিকেশান, কনস্ট্যান্ট, ঠিক আছে? যে ফর এক্সাম্পল দিয়ে করা, এমফ্যাসিস,
অল অ্যাভাব, মোস্ট ইম্পর্ট্যান্টলি, সার্টেনলি, এগুলো হচ্ছে এগুলোর ভিতরে। দেয়ার আর মেনি রিজন টু এক্সারসাইজ রেগুলারলি, অ্যাভাব অল। আপনারা এগুলো পার্সোনাল স্টাডির জন্য, পার্সোনাল কমিউনিকেশনের জন্য একটু পড়ে রাখবেন, ঠিক আছে? এটা আপনাদের স্কিল বাড়াবে, ইংরেজিতে স্কিল বাড়াবে, কমিউনিকেশনে স্কিল বাড়াবে, হ্যাঁ। ভবিষ্যতে যদি কন্টেন্ট রাইটিংয়েও যান, এটাও আপনাদের একটা স্কিলের অর্জন করবে। এইগুলো ব্লগ পড়বেন, হ্যাঁ, এখান থেকে চলে যাবেন, ডিরেক্টলি চলে গেলে ওখানে বুঝতে পারবেন। সেন্টেন্স লেন্থের জায়গায় বলা হচ্ছে যে 50% অফ ইউর সেন্টেন্স কন্টেন্ট মোর দ্যান 20 ওয়ার্ডস হুইচ ইজ মোর দ্যান রিকমেন্ডেড ম্যাক্সিমাম অফ 25%। তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় সেন্টেন্সের ইয়েগুলো, সেন্টেন্স দেখাচ্ছে ফুল স্টপের পর থেকে যত কিছুই আপনি লেখেন না কেন, যে এখানে একটা পজ দিছে আর কি, তো এটা তো আর ওটা বুঝবে না, হ্যাঁ, আর তো এআই রোবট, ফুল স্টপ নাই, তার মানে এটা পুরোটাই একটা সেন্টেন্স, ঠিক আছে? তো এগুলো আবার ঠিক করার বিষয় না, এটা অটোমেটিক বোঝা যায় আর কি, কোনো সমস্যা হয় না। তো সেন্টেন্স যে বড় সেন্টেন্স, এই যে এখানে অতিরিক্ত বড় সেন্টেন্স একটা আছে, এই যে এত এত বড় সেন্টেন্স, অতিরিক্ত বড় সেন্টেন্সগুলোকে একটু চেঞ্জ করা, ঠিক আছে? এগুলো যেন না থাকে, এগুলো যদি বেশি থাকে ক্লায়েন্টকে বলবো যে তুমি তোমার সেন্টেন্সগুলোকে আর একটু শর্ট করো। এত লং সেন্টেন্সগুলো, মেসেজগুলো ক্লায়েন্টের মানে কাস্টমারের কাছে আনক্লিয়ার থাকে, ঠিক আছে? গুগল এটা ভালো বলে না এটাকে, এইভাবে আমরা তাদেরকে সাজেস্ট করব। তারপরে সাবহেডিং ডিস্ট্রিবিউশন, ইউ আর নট ইউজিং এনি সাবহেডিংস অলদো ইয়োর টেক্সট ইজ রেদার লং। তো যখন দেখবেন যে আপনার টেক্সটটা লং হয়েছে, গুগল ইয়োস্টের অ্যালগোরিদম বলে কি যে 300 ওয়ার্ডের বেশি হলে সেখানে সাবহেডিং একটা দরকার, ঠিক আছে? তো যেহেতু আমাদের টেক্সটটা এটা মনে হয় অনেক বড়, প্রায় 500-550 ওয়ার্ডের, আমরা যদি এসইও অ্যানালাইসিস করি এই জায়গায় আমি দেখতে পাবো 700-750 ওয়ার্ডের একটা তো বড় একটা কন্টেন্ট, তো এই জায়গায় একটা সাব হেডিং জরুরি ছিল, ঠিক আছে? একটা সাব হেডিং দিলেই হতো, তো ঠিক আছে? তো এই বিষয়গুলো যদি না থাকে ক্লায়েন্টকে বলবো আর কি, ক্লায়েন্ট কন্টেন্ট রাইটিং করে নেবে ভালো এক্সপার্টদের থেকে। আর যদি সে নিজে লেখে, সে যদি আনএক্সপার্ট হয় বা কোনো আনএক্সপার্ট থেকে লেখে নেয়, তবে অবশ্যই আমরা তাকে সাজেস্ট করবো এই বিষয়গুলো তুমি একটু খেয়াল করো, অথবা তোমার কন্টেন্ট রাইটারকে দিয়ে তুমি এটা চেক আপ করে নাও বা তুমি এটা ফিক্স করে নাও, ঠিক আছে? এটা হবে আমাদের দায়িত্ব। আমরা কখনো এটাকে এডিট করতে যাব না, আমরা চেঞ্জ করতে যাব না। মনে রাখবেন, ক্লায়েন্টের কোনো পারমিশন ছাড়া বা ক্লায়েন্টকে না জানিয়ে ভুলেও কন্টেন্টে হাত দিবেন না, ভুলেও না, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখবেন সব সময়। এবং হঠাৎ করে দেখেন যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে কোনো একটা বিষয় হুট করে চেঞ্জ হয়ে গেছে, এগুলো হুট করে চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, তো আপনার নামে আলাদা করে যেন অ্যাক্সেস নেন। আপনার নামে আলাদা করে অ্যাক্সেস নিলে হবে কি, আপনি যে কাজগুলো করতেছেন এটা একটা হিস্ট্রি থাকে, ঠিক আছে? এটা ক্লায়েন্টকে বোঝাতে ইজি হয়, বুঝতে পারছেন? হিস্ট্রি যদি না থাকে তাহলে এটা সমস্যা করে আর কি, মানে ধরেন আপনার উপর অপবাদ দিল যে তুমি এই কাজটা করছো, তোমার কারণে এই সমস্যাটা হয়েছে, হ্যাঁ, এরকমও বলতে পারে। তো এখানে হিস্ট্রি থাকে আর কি, কই গেল, এখানে তো হিস্ট্রি থাকার কথা, যেখান থেকে আমরা দেখতে পারবো যে এই যে রিভিশন, এটাকে বলা হয় রিভিশন মানে হচ্ছে কতজন কখন কি রিভিশন করছে কোন ইয়ে থেকে। যেমন না, এই জায়গায় দেখেন এই প্যারাগ্রাফ আমি অ্যাড করছি, আবার রিমুভ করলাম, আবার অ্যাড করলাম, এগুলো সব রিভিশন। কে কোন কন্টেন্টের ক্ষেত্রে কখন কি এডিট হলো, কখন কি ইয়ে করলাম। যেমন এই যে একটু আগে 9 আওয়ার্স অগো এটা পাবলিশ হয়েছে, এটাও দেখতে পাচ্ছি আমি কখন কে কোনটা এই পোস্টটাকে কে কখন পাবলিশ করলো, সব দেখতে পাচ্ছি আমি এখান থেকে। এখানে রিভিশনের রিস্টোরও করা যায়, আগে যদি কোনো কিছু করে থাকেন, আবার এখন যদি হয়ে থাকে সেটা রিস্টোরও করা যায়, এখান থেকে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এরপরে আমি যেটা কভার দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্কিমা জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা এই টেকনিক্যাল পার্টে স্কিমাটা শিখবো ইনশাল্লাহ, ফুললি স্কিমাটা শিখে ফেলবো। এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এটাকে বলা হয় JSON-LD বা স্ক্রিপ্ট বলা হয় এটাকে। তো এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কন্টেন্টটাকে এমনভাবে ফুটে তোলে যে ল্যাঙ্গুয়েজটা গুগল পড়ামাত্র কন্টেন্টের হাবভাব সব বুঝে ফেলে। ও আচ্ছা, এটা তাহলে এই বিষয়ের কন্টেন্ট, ঠিক আছে? এই জিনিসটা গুগল খুব ভালো ধরতে পারে, স্ক্রিপ্টটা, মানে এই স্কিমাটা, এবং এটা র্যাঙ্কিংয়ে খুব ভেরি মাচ ইফেক্টিভ। র্যাঙ্কিংয়ের জন্য আমাদের খুবই ভালো একটা এফোর্ট দেয়। এখানে বিভিন্ন ধরনের স্কিমা আছে, এবং এগুলো স্কিমা সেগুলো আমরা জানবো ইনশাল্লাহ ফর ফিউচার, যখন টেকনিক্যাল এসইও করবো সেখানে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরের পার্টটা হচ্ছে সোশ্যাল মিডিয়া।
ধরেন আপনার এই পোস্টের ইউআরএলটা আপনি শেয়ার করবেন সোশ্যাল মিডিয়াতে, তো এখন সোশ্যাল মিডিয়াতে প্রিভিউ হলে এই জায়গায় কিছু তো ইমেজ টিমেজ দিতে হবে, তাই না? তো এই জায়গায় যখন আমরা একটা ইমেজ সিলেক্ট করব, ধরেন একটা স্পেসিফিক ইমেজ আমরা এই জায়গায় দিব, যেমন যখনই কেউ কোনো লিঙ্ক এই জায়গায় আমার আমার ইয়েতে ডাইমেনশন কভার দিচ্ছে না, হ্যাঁ এটা ঠিক আছে, যখনই কোনো কেউ আমার এই লিঙ্কটা শেয়ার করবে সোশ্যাল মিডিয়াতে এই ইমেজটা শো করবে। হ্যাঁ, ফেসবুকে যদি শেয়ার করে, লিঙ্কডিনে যদি শেয়ার করে, টুইটারে যদি শেয়ার করে, তখন এই ইমেজটা দেখাবে। তারপরে নিচে আমি এক্সট্রা করে টাইটেল দিতে পারবো, ঠিক আছে? যখনই কোনো সোশ্যাল মিডিয়াতে দিব আমি এক্সট্রা করে একটা টাইটেল দিতে পারবো, এক্সট্রা করে একটা ডেসক্রিপশন দিতে পারবো আমার সোশ্যাল মিডিয়ার জন্য। বুঝতে পারছেন? তো এটা আমার জন্য একটা এক্সট্রা মার্কেটিং স্ট্র্যাটেজি, এক্সট্রা মার্কেটিং একটা অপরচুনিটি। এটা হচ্ছে এক্সের জন্য। এক্স মানে হচ্ছে টুইটার, আগে টুইটার লেখা থাকতো, এখন এক্স। এক্সের ক্ষেত্রে এটাও আমি আলাদা করে দিতে পারবো, এক্স মানে টুইটারের ক্ষেত্রে আর কি কেমন দেখাবে সেটাও আমরা এই জায়গায় সেট করতে পারবো, ঠিক আছে? সো দ্যাটস এ ভেরি গুড মার্কেটিং স্ট্র্যাটেজি ফর আস, যে আমরা এক্সেপশনালি আমাদের এগুলো কে ইমেজ ইউজ করছে, ঝাপসা একটা ইমেজ পাইছে কোত্থেকে, আমরা আর কি এখান থেকে এই বিষয়গুলো কাভার নিলাম। আর একটা বিষয় ফিচার্ড ইমেজ। ফিচার্ড ইমেজ বিষয়টা কি, দেখেন আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করলাম, যেরকম বেস্ট স্মার্ট ওয়াচেস, বেস্ট লাইফ হ্যাকস বললাম আর কি, তখন তখন কিছু কিছু জায়গায় এটাতে দেখাবে না। বেস্ট স্মার্ট ওয়াচেস 2024, দেখেন যখন আমি সার্চ করলাম এই জায়গায় দেখেন একটা ইমেজ দেখাচ্ছে, গুগল একটা ইমেজকে ফিচার করছে, ঠিক আছে? ইমেজকে ফিচার করছে, এই ইমেজটা সচরাচর গুগল তখনই দেখায় যখন সেটা ফিচার্ড ইমেজে থাকে। হ্যাঁ, তো আমরা ফিচার্ড ইমেজটাতে ইমেজটা সেট করব। অনেক সময় এই ফিচার্ড ইমেজ দেখা যাবে অনেক একটা মানে ডাইনামিক ট্যাগ হিসেবে ইউজ করে। ডাইনামিক ট্যাগ মানে হচ্ছে যে ডিজাইনের ক্ষেত্রে অনেক জায়গায় বলে দেয় যে এই জায়গায় এটা থাকবে। ধরেন এখানে আমি ইমেজ ওপেন করলাম, ইমেজের শুরুতে একটা ইয়ে দেখতে পাচ্ছি, তো আমি একটা কাজ করি, ফিচার্ড ইমেজে এই জুসারটাকে অ্যাড করলাম, সেভ ডার্বড। এখন এটাকে একটু রিফ্রেশ করি, যদি এই ডিজাইনে দেওয়া থাকে তাহলে ফিচার্ড ইমেজটা প্রথমে দেখাবে, তো ডিজাইনে দেওয়া নাই অ্যাকচুয়ালি, তো ফিচার্ড ইমেজটা এরকম করে ট্যাগ হিসেবে দিলে গুগলের ওই জায়গায় এটা শো করে। আবার স্কিমাতেও ইমেজ অ্যাড করা যায়, ওই ইমেজটাও গুগল ওখানে শো করে, হ্যাঁ সামহাও গুগল ওই জায়গায় শো করে। এটা হচ্ছে ফিচার্ড ইমেজের কাজ। এছাড়া এক্সার্প্ট হচ্ছে একটা রাইট অ্যান্ড এক্সার্প্ট অপশনাল আর কি, এটা আপনি এটা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা কেন দিবেন এটা একটু জেনে নেবেন, এটা কেন জরুরি আর কি। এটাও ডাইনামিক ট্যাগ হিসেবে ইউজ করে, অনেক সময় অনেকে ডাইনামিক ট্যাগ হিসেবে এটা ইয়ে করে। তো এটা ফিচার্ড ইমেজের ওয়ান্স ইউ হ্যাভ সেট দ্য ফিচার্ড ইমেজ, আচ্ছা এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন ক্যাটাগরি সেট করার একটা অপশন থাকে, যে আপনি এই পোস্টটাকে কোন ক্যাটাগরি দিবেন। আনক্যাটাগরাইজ যেগুলো দেখবেন ক্যাটাগরি নাই সেখানে ক্যাটাগরাইজে চলে যায়, তো আপনি এটা কোন ক্যাটাগরি দেবেন, বেস্ট মাল্টিফাংশনাল ওয়্যারলেস ইলেকট্রিক জুসার। তো আপনি বললেন যে আপনার বিজনেসের উপর এবার ডিপেন্ড করবে, যে ধরেন ইলেকট্রিক জুসার দিলেন আপনি, ইলেকট্রিক জুসার থাকবে, এটা কি প্যারেন্ট ক্যাটাগরির ভিতরে থাকবে আর কি, মানে প্রধান ক্যাটাগরি কিনা এরকম। ট্যাগ মানে হচ্ছে যে এর সাথে রিলেটেড কোনো ট্যাগ আছে কিনা। হ্যাঁ, এগুলো হচ্ছে অপশনাল, এগুলো আপনাকেই যে অ্যাড করতে হবে এরকম না, তবে এগুলো অ্যাডের কিছু সিস্টেম আছে। ট্যাগ যখনই দিবেন, ক্যাটাগরি যখনই দিবেন, তখন এটার আলাদা একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে, যেই পেজগুলো গুগলের ক্ষেত্রে একটু ওটাও একটা র্যাঙ্কিংয়ের ভিতরে চলে যায় এবং গুগল ওগুলোকেও ধরে। হ্যাঁ, তো আমরা এগুলো একটু বন্ধ করে দিই বলতে গুগলে এগুলো দেখায় না, শো করি না, এমনি আলাদা করে ট্যাগে শো করি, ঠিক আছে? যেমন এই ট্যাগটা হতে পারে ইলেকট্রিক জুসার অথবা শুধু জুসার। হ্যাঁ, আপনার কাস্টমাররা জুসারে গেলেই আপনার সমস্ত কিছু এক জায়গায় পাবে, ঠিক আছে? ক্যাটাগরিতে গেলেই সমস্ত কিছু এক জায়গায় পাবে। ট্যাগ আর ক্যাটাগরির ভিতরে ডিফারেন্স তেমন কিছু নেই। হ্যাঁ, তো আবার যেগুলো হচ্ছে যে আপনার ট্যাগগুলো অনেক সময় ওই যে ইয়ে হিসেবে ইউজ করা হয়, যে গুগল সার্চে এই যেগুলো এগুলোকে প্রেফার করে আর কি, এরকম ইয়ে হিসেবে ট্যাগগুলোকে অনেক সময় ইউজ করা হয় আর কি। এটা নিয়েও বিস্তারিত আমরা টেকনিক্যাল এসইওতে জানবো যে কী বিষয় থেকে কী বিষয়।
ডিসকাশনটাও এটা হচ্ছে কমেন্টের বিষয়। আপনি চাইলে কমেন্ট অ্যালাউ করতে পারেন, আপনি চাইলে কমেন্ট ডিসঅ্যালাউ করে রাখতে পারেন, এটা আপনার এই জায়গাটাতে ডিপেন্ড করছে। সোশ্যাল মিডিয়ার লিঙ্কসগুলা ম্যাক্সিমাম থাকে হচ্ছে ফুটারে, যে কোনো পেজের ওয়েবসাইটের এই ফুটার থাকে একটা, এই ফুটারটাতে সোশ্যাল মিডিয়া লিঙ্কসগুলো থাকে। আবার হেডারেও থাকে আর কি। আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার জেনেছিলাম আর কি, তো এই স্ট্রাকচারে আবার কেউ চাইলে যে কোনো ব্লগ পোস্টের পরে নিচের দিকেও দেওয়ার ব্যবস্থা থাকে। এখানে ডিজাইনের ওই রকম নাই তো, এই যে এই ধরনের এই কমেন্টের আগ দিয়েই নিচের দিকে থাকে। আবার অনেক সময় কমেন্টটা ফেসবুকের কমেন্ট হিসেবেও থাকে, এরকমও থাকে আর কি। হ্যাঁ, কোথায় থাকবে? এই যে এরকম, এই যে সোশ্যাল মিডিয়া, আপনি বোঝেন নাই মনে হয় বিষয়টা। সোশ্যাল মিডিয়ার লিঙ্কসগুলা এই যে এই টাইপের থাকবে। আমি যেটা দেখাইলাম সেটা হচ্ছে যে এই যে এই সোশ্যাল মিডিয়া, এখানে যে ইমেজ দিব, টাইটেল দিব, ডেসক্রিপশন দিব, এটা হচ্ছে আমার পোস্টের যে ইউআরএল পারমালিঙ্ক কই গেল সেগুলা, পারমালিঙ্ক যেটা আছে আর কি, এটা পাবলিশ করলে একটা পারমালিঙ্ক দেখাবে, মানে ইউআরএল দিবে আমাকে। এখন তো এটা পাবলিশ করছি না, এটার জন্য ইউআরএল দেখাচ্ছে না। ধরেন এটা একটা ইউআরএল, তো এই ইউআরএল কপি করে যখন আমি আমার সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পোস্টে দিব, তখন এই যে এই পোস্টে যেটা আমি করলাম, ঠিক আছে, এই পোস্টে আমি যেটা অ্যাড করে দিলাম আর কি সোশ্যাল মিডিয়ার জন্য, ওই ইমেজটা শো করবে, টাইটেলটা শো করবে ওইটা, ঠিক আছে। এটা আপনি একটু ট্রাই করবেন, হ্যাঁ, যে এই লিঙ্কটা ধরেন আমাদের MHR একাডেমির লিঙ্কটা ধরেন দিলেন, কমেন্টে দিলেন, একবারে কমেন্ট করবেন না, জাস্ট কমেন্টে ধরে রাখছেন, জাস্ট পেস্ট করে রাখছেন, অথবা পোস্টে পেস্ট করে রাখছেন, দেখবেন যে একটা এক্সট্রা লিঙ্ক চলে আসছে। তো ওই লিঙ্কটাই হচ্ছে আর কি এইটা, মানে একটা লিঙ্ক চলে আসছে, ইমেজ চলে আসছে, টাইটেল চলে আসছে, ডেসক্রিপশন চলে আসছে, হ্যাঁ, ওই রকম আর কি এটা সেট করা আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ এই বিষয়টা ক্লিয়ার হলো। আমি আজকে একটা ভিডিও লিঙ্ক দিব আপনাকে এই ক্লাসের শেষে আপনাদেরকে, সেটা হচ্ছে যে র্যাঙ্ক ম্যাথ নিয়ে কিছু আলোচনা জানা জরুরি, কারণ র্যাঙ্ক ম্যাথও একটা ভালো একটা প্লাগইন, একই বিষয়, সেম প্রসিডিউর, সেম জিনিস, জাস্ট ওইটা কোথায় কিভাবে কি হবে ওটা ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দিব, জাস্ট একবার দেখলে আপনাদের সব ইজি হয়ে যাবে। তো আজকে আমরা জানবো হচ্ছে যে এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট প্লেস। দেখেন, আপনারা ইতোমধ্যে একটা স্কিল শিখে ফেলেছেন, 2-3টা স্কিল শিখে ফেলেছেন। কিওয়ার্ড রিসার্চ করে কেমনে সেটা জানছেন, সাইট অডিট করে কেমনে সেটা জানছেন, তারপরে হচ্ছে যে অন পেজ এসইও করে কেমনে। একদম আলহামদুলিল্লাহ আমি যেটা দেখতে পাচ্ছি সবাই মোটামুটি খুব ভালোভাবে করতেছেন। পোস্টে যদি যাই, প্রত্যেকটার ইয়েগুলো আমি চেক করেছি, 2-1জন বাদে বা 2-1টা বিষয় বাদে, ম্যাক্সিমাম অফ দেম আপনারা মানে ধরেন 100-এ 70-80 এইরকম স্কোর পাবেন আর কি অন পেজ এসইওর ক্ষেত্রে, এবং কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে এটা আমি বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ। এটাই জরুরি, হ্যাঁ, বেস্ট পারফরমেন্স জরুরি না, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার হওয়া, বোঝা যে এইটা আসলে কি, আমাদের বোঝাটা জরুরি। হ্যাঁ, কিভাবে কি করব, ইংলিশ জানি কি জানি না, এটা কিভাবে কি, এটা পরের বিষয়। আগে ভাই বিষয়টা বোঝা, যে আমি কেন দিচ্ছি এটা, কি উদ্দেশ্যে দিচ্ছি এটা, এই জিনিসটা আমাদেরকে আগে বোঝা লাগবে। এটা যখন আমি বুঝে যাব, আমার আর কোনো সমস্যা হবে না কোনো জায়গায়, ঠিক আছে। ইংলিশ জানি না জানি, কমজোরি না কমজোরি, কোনো কিছুতে আর আমি আটকাবো না, বোঝাটা জরুরি। আমি বুঝতে পারতেছি আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন, ঠিক আছে। এখন জাস্ট নিয়ম কানুনগুলোই আপনাদের একটু 2-1টা জায়গায় সমস্যা হচ্ছে, যেটা প্র্যাকটিস করলে সেটা ইজি হয়ে যাবে। তো প্র্যাকটিস করব এখন, স্কিল যেহেতু জেনে গেছি 3-4টা, ওয়েবসাইট অডিট করতে জানি, এটা অডিট করতে জানা মানে হচ্ছে আমি একটা ওয়েবসাইটকে দেখে বলতে পারবো এই ওয়েবসাইটের এই সমস্যা, ঠিক আছে, জাজ করা, বলা,
সমস্যা আইডেন্টিফাই করা, এটা কাজ করার বা কাজ পাওয়ার একটা অন্যতম প্রধান একটা বিষয়। মানে এই স্কিলটা থাকতে হবে যে আপনার একটা ওয়েবসাইট দেখে ওয়েবসাইটের সমস্যা চিহ্নিত করা, এসইও এক্সপার্ট হিসেবে, ঠিক আছে? এই কাজটা আপনি শিখে গেছেন। এর পরবর্তীতে যে কাজ হচ্ছে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চও আপনি সেটা শিখে গেছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তার পরবর্তীতে মোস্ট ইম্পর্ট্যান্টলি অন পেজ এসইও করা। এসইওর ক্ষেত্রে যেটা কিনা ফার্স্ট একদম প্রথম স্টেপ, যেটা অন পেজ এসইও করে দেওয়া, এটা হচ্ছে এসইওর প্রথম স্টেপ। এটাও আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কভার হয়েছে। তো দ্যাটস ওয়াই আমরা যদি এখন একটু মার্কেট প্লেসের দিকে এগোই, হ্যাঁ, পরবর্তীতে আমরা মার্কেট প্লেসের বাইরে কীভাবে কাজ পেতে হয় সে বিষয়টা সম্পর্কে জানবো, তাহলে এটা আমাদের জন্য একটু সুবিধা। হ্যাঁ, আগে থেকে যদি মার্কেট প্লেস নিয়ে যদি ঘাটাঘাটি শুরু করে দেই, পরবর্তীতে দেখা যাবে যে অন্যান্য স্কিল শিখতে শিখতে সেগুলোরও কাজ আমরা করতে পারবো ইনশাল্লাহ। তো আজকে আমরা মার্কেট প্লেস সম্পর্কে জানবো। মার্কেট প্লেসের দুইটা বড় বড় জায়ান্ট আছে, একটা হচ্ছে ফাইবার আর এটা হচ্ছে আপওয়ার্ক। এই দুটা কি জায়ান্ট। এখন আসেন এই দুটা শেখার আগে কয়েকটা বিষয় আমরা ক্লিয়ার হই। দেখেন, আমরা ইদানিং বয়কটের খুব আন্দোলন করছি, স্পেশালি কোক নিয়ে আমরা খুবই উঠে পড়ে লেগেছি, অনেকে অনেক কমেন্ট করতেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বারাকা দিন, আমাদের কাজগুলোতে বারাকা দিন, এবং আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোতেও বারাকা দিন। তো দেখেন, এই জায়গায় সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে আমরা কেন ফেসবুক বয়কট করছি না, আমরা কেন ফাইবার বয়কট করছি না, আমরা কেন মানে এই গুগল বয়কট করছি না, আমরা কেন জিমেল বয়কট করছি না, এরকম আরও জায়নিজদের আরও প্রোডাক্টগুলো আছে যে প্রোডাক্টগুলো কিন্তু আমাদের সাথে মিশে আছে, আমরা চেষ্টা করলেও পারছি না। শুধু কোকা কোলার পিছনে কেন লাগছে, এরকম অনেকে অনেক কথা বলতেছে। তো শুরুতে হচ্ছে বয়কট হচ্ছে একটা সম্মিলিত প্রচেষ্টা, সম্মিলিত প্রজেক্ট। এটা একাকী করার কোনো বিষয় নয়, এটা সম্মিলিতভাবে আমাদের করতে হবে। ধরেন আমি গুগল বয়কট করলাম, সাচ আস গুগল বয়কট করলাম মানে অ্যান্ড্রয়েড গুগলের যত প্রোডাক্ট আছে, জিমেল টিমেল সব বয়কট করলাম, ঠিক আছে? অ্যান্ড্রয়েড চালাবোই না, যা আজ থেকে আইওএস চালাবো, এরকম যদি আমি বলি। তো এখন সবার তো আর সেই অ্যাফোর্ট নাই যে সবাই আইওএসে কনভার্ট করবে, সবাই তো আর অতটা ট্যালেন্টেড না যে জিমেল টিমেল সব বাদ দিয়ে এখন তারা ইয়াহুতে যাবে, অর্থাৎ তার জিমেলে সব অ্যাকাউন্ট খোলা জিমেল দিয়ে। এখন এগুলো তো একটা প্যারা, তাই না? তো আবার দেখা যাচ্ছে যে অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রেও সমস্যা। তো এত কিছু তো সবাই আর একসাথে করবে না। আর যখন যেটা দেখা যাচ্ছে যেমন কোক, এটাতে আমাদের কোনো স্বার্থ জড়িত নয়, না খাইলে আমাদের কোনো সমস্যা নাই, এর অল্টারনেটিভ হিসেবে আছে অনেক কিছু। বাট এটা যদি আমরা সম্মিলিতভাবে বয়কট করি, তখন শত্রু মানে এটাতে তাদের একটা বিরাট লস হবে এবং একটা ক্ষতির সম্মুখীন হবে, যেটা কিনা আমাদের তরফ থেকে একটা বড় একটা জয়। হ্যাঁ, এই কাজটা ঠেলা খাইছে দেখেই তো এরকম অ্যাডভার্টাইজ তারা নিয়ে আসে। ঠেলা না খাইলে তো আর এরকম অ্যাডভার্টাইজ আপনারা দেখতেন না, ঠিক আছে? ঠেলা খাইছে এজন্য অ্যাডভার্টাইজ আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তার মানে এটাতে কাজ হয়। অনেকে বলে সারা বিশ্বের মানুষ কোক খায়, তুমি বাংলাদেশের থেকে কি ফালাইবা? বাংলাদেশের থেকে যেটা ফালাইছো সেটাই তো অনেক, সেটারই তো ফল হচ্ছে এই তোমার বিজ্ঞাপন। এই একটা বিজ্ঞাপন না, এর আগেও একটা বিজ্ঞাপন বানাইছে। সেই বিজ্ঞাপনটা ছিল এরকম যে কোক বাংলাদেশে তৈরি হয়, হ্যাঁ, বাংলাদেশের কর্মীরা কোকের কাজ করে আর কি, এরকম একটা বিজ্ঞাপন তৈরি করছিল এর আগে মানে প্রথমবার যখন বয়কটের যখন ওয়েবটা তৈরি হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ তাদের নাকি 23% সেলে ড্যামেজ এসেছে। এটা খুব ভালো একটা আমাদের জন্য একটা কাজ। তো বয়কট জিনিসটা সব কিছু যে একবারে বয়কট করতে হবে এরকম না। আমাদের যে জায়গায় মানে যেটা আমাদের ক্ষতি করছে না, হ্যাঁ, শত্রুর ক্ষতি করছে, সে বিষয়গুলো আমরা দেখবো আর কি, ঠিক আছে? আর আমরা চাইলে শত্রুর পণ্যগুলো ইউজ করব, শত্রুর বিরুদ্ধে ইউজ করা, যেমন ফেসবুক একদম লিগালি জায়নিস্টদের, তো ইহুদিদের। তো আমরা ওটাকে কেন করছি না? কারণ ওইটাকে আমরা ইউজ করছি ওদের বিরুদ্ধে, ঠিক আছে? ওদের বিরুদ্ধে, ওদের মিডিয়াকে আমরা ইউজ করছি। আমাদের তো এরকম অল্টারনেটিভ কোনো প্ল্যাটফর্ম নাই, সাচ অ্যাজ ফাইবার। অনেকে বলে ফাইবার থেকে এত এত লাখ লাখ টাকা রেভিনিউ যায়, হ্যাঁ, ওটা একদম ডিরেক্টলি ইসরায়েলের। ফাইবার কিন্তু ডিরেক্ট ইসরায়েলের ফাইবার, ঠিক আছে? তো আমরা এটাকে কেন বয়কট করার ডাক তুলছি না, বা আমরা ফ্রিল্যান্সার কমিউনিটিটা কেন বয়কট করছি না? কারণ দেখেন, বিশ্বে এটা ছড়ায় গেছে, প্রফাউন্ড মানে হচ্ছে বিখ্যাত, যে ফাইবারে কাজ মানে লোকজন আছে, ওখান থেকে লোক হায়ার করা যায়। হ্যাঁ, তো আমরা না হয় বাঙালিরা বাদ দিলাম, ঠিক আছে?
কিন্তু যারা আছে যে বায়ার, যারা বায়ার মানে হচ্ছে ক্লায়েন্টরা ম্যাক্সিমাম ধরেন, ম্যাক্সিমাম তারা অমুসলিম, ম্যাক্সিমাম অমুসলিম। হ্যাঁ, এই জায়গায় তারা অত হিসাব নিকাশ করে না, অথবা অ্যাথিস্ট তো আছে, ক্যাথলিক আছে, বিভিন্ন মুসলিমরাও আছে হাতে গোনা কতগুলো। তো মুসলিমরা ধরেন মুসলিমদেরকে জব দিল, ওকে ঠিক আছে, বাহিরে কোনো খুচুর ফাইবার থেকে ফাইবারও বয়কট করলো তারা। কিন্তু লভ্যাংশ দেখা যাচ্ছে 80% বা 70% লোক এখনও ফাইবারে আসবে কাজ নেওয়ার জন্য। তো আমি যদি ওখান থেকে চলে আসি, আমি তাহলে তো আর ওই লোককে ধরতে পারবো না। ওরা আবার ঠিকই এই যে তোমার অন্যদের কাজ পাচ্ছে, হ্যাঁ, হিন্দুদের কাজ করতেছে বা আদার্সদের কাজ করছে। ফাইবার আমার কাছ থেকে কেটে নেয় হচ্ছে 20%। যে কোনো কাজ আমার কাছ থেকে 20% ফাইবার কেটে নিবে। $300 কাজ হলে 20% সে কেটে নিবে, $100 কাজ হলে 20% সে কেটে নেবে, 20% হচ্ছে $20। আমি যদি $100 কোনো ক্লায়েন্টের কাজ করে দেই, ফাইবার পাবে $20, আমি পাবো $80। ঠিক আছে, $20 তাকে দিতে হবে আমাকে। তো এই জায়গায় দেখা যাচ্ছে যে আমি কিছু পাচ্ছি এবং সেটা দিয়ে আমার সংসার চলছে, সেটা দিয়ে আমি প্যালেস্টাইনের ভাইদেরকেও সাহায্য করতে পারবো, সেটা দিয়ে আমি শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য অস্ত্রও কিনতে পারবো, কোনো সমস্যা নেই। বাট আমি যদি এটাকে ছেড়ে আসি, তাহলে দেখা যাবে যে আমার মানে এই যে কাজটা এটা আরেকজন পেয়ে যাচ্ছে, কিন্তু আমি পাইলে, আমি যদি লাভবান হতাম তাহলে সেটা আমি আমার উম্মার কাজে লাগাতাম সেই 80% দিয়ে। হ্যাঁ, 20% তুই নিয়ে খা, কিন্তু আমি ওই 80% দিয়ে আমি আমার উম্মার কাজে লাগাইতে পারবো। এটা আমাদের কনসেপ্ট আর কি। এই জন্য ওলামা কেরামগণও এই বিষয়ে তেমন কিছু বলে নেন। কিন্তু বয়কটের যে বিষয়টা যেটা বললাম, সেটা হচ্ছে যে সম্মিলিত প্রচেষ্টা, ঠিক আছে, আর যে জায়গায় আমাদের ক্ষতি হবে না সে জায়গায়। তো তারই আঙ্গিকে আমি প্রথম দিকে যখন এই যে আপনার এই জেনোসাইড শুরু হলো, ইসরায়েলি জেনোসাইড শুরু হলো, তখন থেকে আমরা আমাদের 2টা ব্যাচকে ফাইবার সম্পর্কে আর কোনো ক্লাস করাই নাই, যে আমরা ডিরেক্টলি বয়কট করে দিয়েছি ফাইবারকে, এরকম করেছিলাম। বাট এখন এসে আমাদের কাছে বয়কটের বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়েছে। বিভিন্ন ভাইয়েরা যারা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন এবং গবেষণা করেছেন, যে না, এভাবে হবে না, বয়কটটা সম্মিলিত হতে হবে, তাহলে একটা ইফেক্ট হতে পারে। আর যেহেতু এটা আমাদেরকে কিছু বেনিফিট দিচ্ছে, আমরা কিছু অংশ হলেও পাচ্ছি এবং ভালো অংশ পাচ্ছি, মোটা অংশ পাচ্ছি, সেহেতু এটাকে আমার কাজে লাগানো দরকার। কারণ এই কাজটা আমরা ছেড়ে দিব না, আমি না করলে আরেকজনের পেটে যাবে, যেটা কিনা অমুসলিম হতে পারে, মুসলিমদের বিরুদ্ধেই সেটা আবার ইউজ হতে পারে। তো আমি যে 80% চাচ্ছি, সেই 80%টা যেন আমার থাকে, এবং ওই যে বলে না, যারা মুমিন তাদের যেন হালাল মাল যেন বেশি বেশি থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস ছিল আর কি। তো আমরা চেষ্টা করব এই জায়গাগুলো থেকে হালাল কাজগুলোকে খুঁজে বের করার জন্য। যেমন এখানে আমি একটা বায়ার সেকশানে আছি, অন পেজ এসিওর ভিতরে আমি ঢুকেছি। এই জায়গায় দেখেন বিভিন্ন অপরচুনিটি, বিভিন্ন বিষয় আছে, হ্যাঁ, বিভিন্ন আছে, যেমন অফ পেজ এসিওর কাজ, যেটা আপনারা করতেছেন অলরেডি, একদম পারফেক্টলি করছেন। তো ওটাকে যে কিওয়ার্ড রিসার্চের কাজ, টেকনিক্যাল এসিও, কম্পিউটার, আমি ডিরেক্ট অন পেজ এসিওতে চলে যাই, যেটা আপনারা অলরেডি করছেন। দেখেন হচ্ছে এর রিভিউ হচ্ছে প্রায় 700টা, 4.9। ফাইবার চয়েস পাওয়া কিন্তু খুব ভাগ্যের বিষয়, এটা সবাইকে ফাইবার দেয় না যারা কাজ করে। এটা হচ্ছে লেভেল 2A, ঠিক আছে। এরা প্রায় 95টা রিভিউ পাইছে 95টা। হ্যাঁ, তো এই জায়গায় আসার পরে আমি দেখতে পাচ্ছি হচ্ছে অন পেজ এসইও করে দিবে। কী করে দিবে? মেটা ট্যাগ করে দিবে, H1 H2 H3 ট্যাগ ঠিক মতো বসায় দিবে, সব ঠিক থাকবে, আপনি খালি ট্যাগ বসাবেন যেটা আপনি অলরেডি অ্যাড করছেন। স্কিমা মার্কআপ সেট করে দিবে, এটা আমরা দেখাই দিব, খুবই ইজি কাজ। এক্সএমএল সাইট ম্যাপ, এটা তো আরও ইজি। এই ইয়োস্ট ইনস্টল করলে অটোমেটিক এক্সএমএল সাইট ম্যাপ ইনস্টল হয়ে যায়, আপনার কোনো কাজই করা লাগে না। র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করলে অটোমেটিক এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েট হয়ে যায়, আপনার কোনো কাজই করা লাগে না। তো এগুলো কাজ পারবেন না আপনি? আর একটু স্পেসিফিক করে এর গিকটা একটু পড়ে দেখবো নি। হ্যাঁ, তারপরে দেখেন এই যে জায়গায় অন পেজ এসইও করবে, কমপ্লিট এসইও সার্ভিস আর কি, এটা আলাদা বিষয়। তারপর আপনাদের দেখায় শুধুমাত্র অন পেজ এসইও যারা করতেছে ফাইবারে, ওরা কি লাভ করতেছে। লেভেল টু এই যে 2 স্টার, লেভেল 2, 1 স্টার হলে লেভেল 1। হ্যাঁ, এরকম ওদের কিছু আছে, এটা আবার আপ ডাউন করে কিন্তু, মানে র্যাঙ্ক এই যে মানে ওই যে ক্রিকেটের ওডিআই র্যাঙ্কিং আছে না, বা বিভিন্ন র্যাঙ্কিং আছে না, পয়েন্ট থাকে বিভিন্ন, যে যত পয়েন্ট পায় তার র্যাঙ্ক তত হয়। তো লেভেল 2 এর একটা পয়েন্ট আছে, এটা আবার কমে যায় আবার বাড়ে, এরকম হয় ঠিক মতো। হ্যাঁ, এই তো।
অন পেজ এসইও, দেখেন এই জায়গায় অন পেজ এসইও করতেছে সবাই, আপনি যে কাজটা একটু আগে করছেন, ঠিক আছে, ডিরেক্ট ইমেজ অপটিমাইজেশন, স্কিমা মার্কআপ, এটা আরও কিছু কাজ আছে টেকনিক্যাল এসইও দিয়ে মিক্স আপ করছে আর কি। আপনি শুধুমাত্র অন পেজ এসইওতে আছেন, অন পেজ এসইও শিখতে হবে, যে বাংলাদেশের লেভেল 2 সেলার, আই উইল অপটিমাইজ ওয়েবসাইট অন পেজ এসইও, ওয়ার্ডপ্রেস উইক্স এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে, অন পেজ এসইও অপটিমাইজ করবে। আপনারা যেটা করতেছেন করে ফেলছেন অলরেডি, ওটাই ওই কাজই করে $20 সে নেয়, $20 নেয় পার পেজে, ধরেন পার পোস্টে, বা 5টা পোস্ট করে দিবে সে, এই 5টা পোস্টে $20 নিবে এরকম। হ্যাঁ, তো এরকম আরও যে অন পেজ এসইও করে দিবে সে, ওয়ার্ডপ্রেস উইক্স শপিফাই, এগুলো কি জানো, সিএমএস, ঠিক আছে, সিএমএস ধরে করছে ও। আমরা বলে দিব কিভাবে কি টার্গেটিং করবেন আপনারা। হ্যাঁ, তারপরে এই যে এই পোস্টটা দেখেন, জাকির ইয়াকুবের ফাইবার চয়েস, মানে এগুলো হচ্ছে তার র্যাঙ্ক আর কি, এগুলো সে আর্ন করছে, এবং তার রিভিউ টিভিউ কী দিছে, এই গিগটা সে বানাইছে। ও আচ্ছা, এখন আমি একটু কাভার দেই, দেখেন ও কী কী সার্ভিস দিবে। অন পেজ অপটিমাইজেশন ইনক্লুড এসইও অ্যানালাইসিস, মানে অডিট করবে সাইটটা, আপনি পারবেন না? পারবেন তো আপনারা। টাইটেল ট্যাগ অপটিমাইজেশন, মেটা ট্যাগ অপটিমাইজেশন করবে, মেটা ট্যাগ, এই যে দেখেন মেটা টাইটেল যেটা, এই যে এই টাইটেলটা দিবে সে, খুবই তো ইজি, এটা পারবেন তো আপনারা। ডেসক্রিপশান ট্যাগ, এই ডেসক্রিপশানে অ্যাড করে দিবে। হ্যাঁ, ইন্টারনাল পেজেস মেটা ট্যাগ, আমরা ইন্টারনাল লিঙ্কিং শিখলাম না, ওই লিঙ্কিংগুলো সেট করবে আর কি, প্যারা নাই। ইমেজ অল্ট অ্যাট্রিবিউট সম্পর্কে জানছিলাম না, এই যে এটা অ্যাড করে দিবে সে। তারপরে হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগ অপটিমাইজেশন, অর্থাৎ এই জায়গায় যে অ্যাঙ্কর ট্যাগগুলো দিব আমরা অন্য পেজের সাথে, এই অ্যাঙ্কর ট্যাগগুলো ঠিক আছে কি না, এই বিষয়গুলো আর কি এই জায়গায় জানানো হবে আর কি। তারপর হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন, কন্টেন্ট, ও আবার কন্টেন্টের কাজ দিকে এক্সপার্ট আছে। কন্টেন্ট অপটিমাইজেশন বলতে সে রিডেবিলিটি দিয়ে কন্টেন্টগুলোকে চেক করে দেখবে যে কোথায় কি আছে না আসে, ঠিক আছে। ইয়োস্ট ইনস্টলেশন অ্যান্ড কনফিগারেশন, ইয়োস্ট ইনস্টলেশন এবং কনফিগারেশনে তেমন কিছুই নাই, আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ইয়োস্ট ইনস্টল করতে হয়। প্লাগইন ইয়োস্ট প্লাগইন, এই যে এই প্লাগইনে যে অ্যাড নিউয়ে যে এই জায়গা থেকে ইয়োস্ট সার্চ দিবে অথবা র্যাঙ্ক ম্যাথ সার্চ দিবে, সেই প্লাগইনটা ঠিকভাবে সেট করে দিবে, আমাদের তো অ্যাক্টিভ করে দেখিয়ে দিয়েছি, এছাড়া এক্সট্রা কোনো ইয়ে নাই। আর্কাইভ, মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশান, অনেক ব্লগ পেজে আর্কাইভ থাকে, অ্যাট্রাকটিভ মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশান। অ্যাট্রাকটিভ মানে একই বিষয়, এই যে এটাই অ্যাড করবে কিন্তু সে এক্সট্রা করে দিয়েছে। হেডিং ট্যাগ অপটিমাইজেশন, H1 H2 ওগুলো ঠিক করে দিবে, এবং কিভাবে হেডিং ট্যাগ দেওয়া লাগে সেগুলো দিবে। হ্যাঁ, কিওয়ার্ড ডেনসিটি ফিক্সিং, ধরেন আপনার এই যে কিওয়ার্ড ডেনসিটির জায়গাটাতে সমস্যা দেখা দিল, এই জায়গায় কিওয়ার্ড ডেনসিটি, এই যে কিওয়ার্ড ডেনসিটির যে সমস্যাটা, দুইবার ফাউন্ড, আমাদের কিওয়ার্ড দিচ্ছেন হচ্ছে টপ 10 স্মার্ট ওয়াচেস, তো এটাকে সে স্টাফিং করবে, ধরেন আর কিছু জায়গায় এই জায়গায় দিবে আর কি, এই জায়গায় বসাবে আর কি, কন্টেন্টের ভিতরে বসে দিবে আর কি 2-3 বার, তাহলে ওর হয়ে গেল। এসইও ফ্রেন্ডলি ইউআরএল অপটিমাইজেশন করবে, সুন্দর করে এসইও ফ্রেন্ডলি ইউআরএল দিবে, আপনি তো দিয়েছেন অলরেডি। তারপর হচ্ছে সাইট ম্যাপ সাবমিশন, এটা অটোমেটিক ইনস্টলের সাথে সাবমিট হয়ে যায়, ব্রোকেন লিঙ্ক আছে কি না এটাও চেক করা যায়, রিডিরেক্ট ব্রোকেন লিঙ্কস টু হোম পেজ অর প্যারেন্ট পেজ, এই জিনিসগুলো করে দিবে সে, এটাও আমরা টেকনিক্যাল ক্লাসে দেখাই দেবো, কোনো সমস্যা নাই, প্যারা নাই, 1 মিনিটের বিষয়। হেডার ট্যাগ অপটিমাইজেশন, আরে এক কথা কয়বার কয়, ভালো তো, এই যে হেডিং ট্যাগ অপটিমাইজেশন, আমার হেডার ট্যাগ অপটিমাইজেশন, একই তো কথা। আচ্ছা, হেডার ট্যাগ অপটিমাইজেশন দিলাম, হেডার, ঠিক আছে, H1 to H6, HTML সাইট ম্যাপ করে দিবে। আচ্ছা, ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশন, এটা তো অটোমেটিক ক্রিয়েট হয়ে যায় ভাইয়া। ওয়েবমাস্টার টুলস, মানে হচ্ছে গুগল সার্চ কনসোল একটা টুলস আছে, এই জিনিসটা আমরা টেকনিক্যাল পার্টে শিখে দিব। অ্যাকাউন্ট সেট আপ অ্যান্ড মনিটরিং, সার্চিং অ্যান্ড এলিমিনেটিং এনিথিং দ্যাট ইজ ডুপ্লিকেট কন্টেন্ট যেন না থাকে এই বিষয়টা আর কি করা, অরফ্যান পেজ না থাকে এই বিষয়টা আর কি করা। অরফ্যান পেজ আপনি এই জায়গায় অ্যাড করবেন, ও অ্যাড করে না, এই জায়গায় আপনি অ্যাড করে দেবেন যে অরফ্যান পেজ ডিটেকশন এবং ফিক্সিং দেম, এরকমও বলে দিবেন আর কি, ঠিক আছে। ওয়াই চুজিং মি, প্রফেশনাল সার্ভিস, কুইক রেসপন্স, লাইফ টাইম সাপোর্ট, হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে তার পোর্টফোলিওর কিছু রিভিউ, কাজ করছে আর কি, এই জায়গায় কিছু সে দিয়েছে, এসইও ফর ডক্টর সিংয়ং, এত ক্লিক সে আনছে আর কি।
একটা লাস্ট 1 মাসে আর কি ভালো একটা পারফরমেন্স দিছে, সেটাকে পোর্টফোলিওতে দিচ্ছে। ই কমার্স প্রজেক্টের একটা পোর্টফোলিও দিছে, সেটার অনলাইন সেশন কত ছিল, এগুলা ভালো ভালো। টোটাল সেল কত ছিল সেটার একটা রিভিউ দিয়েছে। গুড গুড। আচ্ছা, এই তো আর কি। তো এগুলা কাজ তো মোটামুটিভাবে আমরা সবাই পারি, তাহলে আমাদের সমস্যা কোথায়? আচ্ছা, এখন আসি ফাইবার ভার্সেস আপওয়ার্ক, দুইটার ভিতরে ডিফারেন্স কি কি? দেখেন, দুইটাই মার্কেট প্লেস, বাজার। দুইটা কি বাজার? আমরা শুরুতে বাজার নিয়ে কথা বলছিলাম যে বাজারে বিভিন্ন ধরনের বিষয় পাওয়া যায়, এক একটা বাজারে এক এক ধরনের আছে। তো ফাইবার একটা বাজার, আপওয়ার্ক একটা বাজার। আপওয়ার্কের কাজ আছে একটা, ফাইবারের কাজ হচ্ছে আরেকটা। আপওয়ার্ক হচ্ছে আমাদের বিডি জবসের মতো, এ জায়গায় বিভিন্ন জবের রিকোয়ারমেন্ট আসবে, আমাদেরকে সিভি দিতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? মানে মানুষের জব লাগবে যেগুলা মানুষ সেগুলো এই জায়গায় বলবে যে ভাই আমার এই জব লাগবে, ঠিক আছে, এই জব লাগবে আমার। এটা হচ্ছে মানুষের আর যাদের লোকজন লাগবে, লোক হায়ার করতে চায় যারা, তারা এই জায়গায় পোস্ট করবে। আর আমরা যারা কাজ করতে যাই, আমরা অ্যাপ্লাই করব সেই জায়গায়, যে আমরা এই জায়গায় অ্যাপ্লাই করব, ঠিক আছে? বুঝতে পারছেন? তো এখন এটা হচ্ছে একটা প্যারা, শুরুর দিকে যারা থাকে অ্যাপ্লাই করা, ওদের সাথে আবার ডিরেক্ট ইন্টারভিউ করা, ভিডিও কলেও কথা বলা লাগতে পারে, ভিডিও কল না হলে অডিও কলে একটা মিটিং করা লাগবে, ঠিক আছে? এরকম একটা প্যারা আর কি। ফাইবারের বাজারটা হচ্ছে আমরা যখন সবজি বাজারে যাই, ঠিক আছে, কি দেখেন, লোকজন সবজি সাজায় রাখছে। আপনি বলেন মামা পটল কত, ভেন্ডি কত, করলা কত, জিগান, আপনি জিজ্ঞেস করে তারপরে আপনার পছন্দ মতো সবজিটা নিয়ে আসেন বাজারে। তো ফাইবারে এরকম হচ্ছে সবজি বাজারের মতো, দোকানের মতো, দোকানে আপনি পণ্য সাজায় রাখবেন, কাস্টমার আসবে, কাস্টমারের পছন্দ অনুযায়ী পণ্য কিনে নিয়ে চলে যাবে। তো এই জায়গায় আপনাকে একটা অ্যাকাউন্ট দেওয়া হয়, এবং এই অ্যাকাউন্টটাতে আপনি 4টা পর্যন্ত 4টা পণ্য আপলোড করতে পারবেন, মানে 4টা গিগ আপলোড করতে পারবেন। গিগ মানে হচ্ছে দোকান, গিগ মানে কি দোকান। এই যে এর দোকানে একবার গেলাম আমি, এটা হচ্ছে আর একটা দোকান বা একটা দোকানের জায়গা, যে জায়গায় ও সেল করতেছে অন পেজ এসইও অপটিমাইজেশনের বিষয়টা। ওর আরেকটা দোকান দিবে ফাইবার, 3-4টা দোকান দিতে পারে ওকে। যেমন আমি ওর আইডিতে যাই ডিরেক্ট, তাহলে একটা কিছু দেখাইতে পারবো। না, কোনো সমস্যা নাই, এটা একটু বিভিন্নভাবে দেওয়া যায়, কারণ আপনার অনেকগুলো তো সিএমএস, একটাতে ওয়ার্ডপ্রেস দিলেন, একটাতে উইক্স, শপিফাই আলাদা করে দিলেন, এরকম করে বিভিন্ন দোকানটা সাজানো লাগবে আর কি, এইভাবে। আলাদা আলাদা হলে বিভিন্ন ক্যাটাগরিতে আমি দেখাই, দেখেন, এর হচ্ছে 4টা দোকান খোলা আছে। একটা দোকানে ওয়ার্ডপ্রেস এসইও, একটা দোকানে শপিফাই এসইও দিচ্ছে, সে শপিফাইয়ের এসইও করবে। আর একটা দোকানে দিচ্ছে ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন করে দিবে, ওয়ার্ডপ্রেসের স্পিড বাড়ায় দিবে, ঠিক আছে? আরেকটা দোকানে সে বলছে সে web.to ব্যাকলিঙ্ক দিবে, হ্যাঁ, web.to ব্যাকলিঙ্ক দিবে। তো এই 4টা দোকানে সে এই কাজগুলো সার্ভিস দেয়, এবং বিভিন্ন দোকানের বিভিন্ন সেল, এটা হচ্ছে তার বেস্ট, যেখানে সবচেয়ে বেশি সেল দিচ্ছে সে। এরপরে এই যে এগুলো আছে, এগুলো আছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে অফ পেজের বিষয়, আর এটা টেকনিক্যাল পার্টের অংশ না, এটা আলাদা একটা স্কিল ও সেটা অর্জন করছে, কারণ সে ওয়ার্ডপ্রেস নিয়ে যেহেতু কাজ করে, সে এটা একটা আলাদা স্কিল একটা পাইছে। এটা বেশি হার্ড না, খুব ইজি একটা স্কিল, আপনারাও চাইলে করতে পারেন। এটা হাসিন হায়দারের একটা কোর্স আছে, ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, বেশি দাম না, মনে হয় 3000 টাকা দাম। ওই কোর্সটা করলেই ওয়ার্ডপ্রেসের কীভাবে আপনারা স্পিড অপটিমাইজেশন করতে পারবেন A to Z বিষয়গুলো দেখানো হবে। বাট আমরা যেটা দেখাবো, টেকনিক্যাল পার্টে দেখাবো, ওটাতে স্পিড অপটিমাইজেশনের বেসিক কিছু ধারণা দেওয়া হবে, একদম ডিপ নলেজ না। ওটা দিয়েও স্পিড অপটিমাইজেশন হবে, বাট একদম 100-এ 100 হবে না। বাট ওই কোর্সটা করলে আবার 100-এ 100 হওয়ার পসিবিলিটিও আছে। আচ্ছা, তো আর হচ্ছে এই 4টা দোকান, আপনাকেও অ্যাকাউন্ট খুলবেন, আপনাকে অপরচুনিটি দেওয়া হবে 4টা দোকানে
4টা দোকানে সুন্দর করে আপনার প্রোডাক্টটা আপনি সাজিয়ে তুলবেন। আপনার ডেসক্রিপশানটা ভালো করে লিখবেন, টাইটেলটা ভালো করে লিখবেন, ঠিক আছে? হ্যাঁ, এই জায়গায় এই যে অ্যাবাউট দিস ডেসক্রিপশান, এটাকে সুন্দর করে সাজাবেন। কারণ হচ্ছে এগুলোই হচ্ছে আপনার এগুলো দেখে মানুষ পড়ে ইমপ্রেস হয়ে কাস্টমার আপনার কাছে আসবে, আপনাকে নক দিবে, আপনাকে হায়ার করবে, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশন, আপনার ভিজিবিলিটি মানুষের কাছে গ্রো করার জন্য। হ্যাঁ, এখন ফাইবারে অ্যাকাউন্ট খোলা যা লাগবে কিভাবে, দেখেন এখানে একটু সতর্কতামূলক বার্তা আছে। সেটা হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট খোলার 10 থেকে 12 দিনের ভিতরেই বা 1 সপ্তাহের ভিতরেই আপনার কাছে চাইবে, ভেরিফিকেশন করতে বলবে। ভেরিফিকেশনের জন্য ওরা আইডি কার্ড চায়। আপনার যে আইডি কার্ড আছে, স্পেশালি স্মার্ট কার্ড অথবা আপনার ওই যে বাংলাদেশ ন্যাশনাল আইডি কার্ডের যে একটা ওয়েবসাইট আছে আর কি, ওই ওয়েবসাইটের কিছু স্ক্রিনশট চায়। হ্যাঁ, এই জিনিসটা তারা চায়, অথবা জন্ম নিবন্ধনের একটা চাইবে, এরকমও চাইতে পারে, ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, বার্থ সার্টিফিকেটও চাই, অথবা আইডি কার্ড চাই, পাসপোর্ট চাই। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এইরকম ডেটাগুলো আপনাদের কাছে মজুদ আছে কিনা। এই মজুদকৃত ডেটা দিয়ে আপনারা কাজ ছাড়বেন। যদি আপনারা মানে আপনার কাছে স্মার্ট কার্ড নাই, আইডি কার্ড নাই, কোনো কিছু নাই, তখন আপনাদের বাবার নাম দিয়ে আইডি খুলবেন, কোনো সমস্যা নাই। বাবার মানে জিমেল দিবেন, বাবার নাম দিবেন, আইডিতে ভেরিফাই করবেন, চেষ্টা করবেন জিমেলটা বাবার নামে খোলার জন্য, ঠিক আছে? কোনো সমস্যা না, বাবা তো আর কাজ করবেন না, আপনি কাজ করবেন, কোনো সমস্যা নাই, প্যারা নাই, এত প্যারা নেওয়ার কোনো কিছু নাই। আপনার পাসপোর্ট চাইবে না মানে এরকম অপশন থাকে, অথবা 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 থাকে। আইডি কার্ড দিয়েও করা যায়, বার্থ সার্টিফিকেট দিয়েও করা যায়, আবার পাসপোর্ট দিয়েও করা যায়, ড্রাইভিং লাইসেন্স দিয়েও করা যায়, এরকম। তবে নাম টাম যেন আপনাদের সাথে, ইমেলের সাথে আপনার নামের সাথে যেন মিল টিল থাকে, এই বিষয়গুলো জাস্ট মাথায় রাখবেন, তাহলে হবে ইনশাআল্লাহ। না, আমি তো এরকম কিছু শুনি নাই। হ্যাঁ, সমস্যা দেখা দিছিল মনে হয়, এখন তো ওইরকম কিছু দেখা যাচ্ছে না। এটা আপওয়ার্কে এই সমস্যাটা দেখাতো, আপওয়ার্কে বাংলাদেশ থেকে খোলা খুব প্যারা ছিল আর কি। আমাদের স্টুডেন্টরা খুলতেছে তো কন্টিনিউয়াসলি, সমস্যা হচ্ছে না তো। হ্যাঁ হ্যাঁ, কাজ হচ্ছে ইনশাল্লাহ, আপনি শুরু করেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ফাইবারে অ্যাকাউন্ট খোলার পরে কিছু দিক নির্দেশনা আছে। মানে আপনি শুরুতেই গিগ খুলতে পারবেন না, গিগ খোলার আগ দিয়ে আপনাকে কিছু টেস্ট দিতে হয়। এর ভিতরে একটা হচ্ছে বেসিক ইংলিশ টেস্ট, আর একটা হচ্ছে যে আপনার ওই যে এসইও স্কিল অ্যাসেসমেন্ট টেস্ট। এই দুইটা টেস্ট দিয়ে 40 মার্কের টেস্ট, এমসিকিউ 40টা কোশ্চিন থাকে, এটা দিয়ে আপনাকে করতে হবে। তো এটা দেওয়ার সিস্টেম আছে, আমরা এটাকে বলি যে দুইটা ওয়ে, একটা হচ্ছে প্রিপারেশান নেওয়া, আর একটা হচ্ছে যে আপনার পাশে যদি কেউ থাকে, কোনো বন্ধু যারা এক্সাম দিয়েছে অলরেডি, তাদেরকে দিয়ে পাশে রাখা আর কি। আপনি কোশ্চিন আসবে, সে ওই কোশ্চিনটার সাথে সাথে লিখবে সামহাও, চ্যাট জিপিটিকেও বলতে পারে, লিখে লিখে জাস্ট অ্যান্সারগুলোর সাথে সাথে নিয়ে ফিল আপ করবে, এরকম ওয়েতে করলেও হয় আর কি, ঠিক আছে? তো এই দুইটা ওয়েতেও করা যায়। তো এটা চেষ্টা করা আর কি, নিজে ল্যাপটপে দিবেন আর আপনার রাখবেন, কি বলে, মোবাইলে সার্চ দিয়ে অ্যান্সারগুলো দেখতে পারেন, ঠিক আছে? এখন দেখেন, এখন এটা জাস্ট আমি একটা ওয়ে বললাম। আর কি বলতেছিলেন ভাইয়া, বুঝি নাই। হ্যাঁ, এনি টাইম। কোনো ক্লায়েন্ট যদি এখনই আপনাকে হায়ার করে অন পেজের জন্য, ইউ আর পারফেক্ট। আপনার যা জানা দরকার জেনে গেছেন, খালি নতুন নতুন তো বুঝতে একটু সমস্যা হতে পারে, আমরা আছি, কোনো সমস্যা নাই, আমরা বলে দিব, দেখাই দিব কোন কাজ কিভাবে করা লাগে, আশা করি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনারা আপনাদেরকে যদি 4টা,
প্রথমে 4টা গিগ দেয়, লেভেল 1-এ হলে আবার একটা বাড়ায় দেয়, লেভেল 2-এ গেলে ওখানে আরও কয়েকটা গিগ দেওয়ার সুযোগ থাকে। না না, এইভাবে করা যাবে না, এইভাবে করলে র্যাঙ্কিংয়ে সমস্যা হবে। মানে ফাইবারেও একটা গিগের র্যাঙ্কিং থাকে, আপনি একটা টাইটেল দিচ্ছেন, ডেসক্রিপশন দিচ্ছেন, আবার চেঞ্জ করে অন্য একটা টাইটেল ডেসক্রিপশন হুটহাট করে দিচ্ছেন, ডাউন খেয়ে যাবে। একটা গিগ ধরেন আপনি ওখান থেকে ক্লায়েন্ট পাচ্ছেন, নক পাচ্ছেন, ক্লায়েন্ট আপনাকে বারবার মেসেজ করতেছে, কিন্তু যখনই আপনি ওটা চেঞ্জ করে দিবেন দেখবেন যে আপনার গিগ ডাউন খেয়ে গেছে, মেসেজ পাচ্ছেন না আর ফাইবার থেকে, তো এটা খারাপ বিষয়। তো হ্যাঁ, এই আগামীকাল নেক্সট ক্লাসে আমরা ফাইবারে কিভাবে গিগ ওপেন করব, গিগ ওপেনের কী কী স্ট্রাকচারগুলো আছে, হ্যাঁ, এরপরে এক্সাম দেওয়ার কী কী নিয়মগুলো আছে, এগুলা সব আলোচনা করব ইনশাল্লাহ। আর আপওয়ার্ক বিষয়টাতে একটা রেকর্ড ক্লাস আছে, আপওয়ার্কে আমরা ওইভাবে ইয়ে করি নাই, তো আপওয়ার্কে একটা রেকর্ড ক্লাস আছে, ওই রেকর্ড ক্লাসটা দিলেই আপনাদের কাছে ইজি হয়ে যাবে বিষয়টা। আর কারো কোনো কোশ্চেন আছে কোনো বিষয় সম্পর্কে জানার? নেক্সট ক্লাস দেখি, আমি কালকে কালকে ফ্রি থাকলে কালকে নিতে পারি। কালকে নিলে পরবর্তীতে ঈদের পর ছাড়া তো আর সময় নাই। সোমবারে যদি ঈদ হয়, ঈদের আগের দিন তো প্যারা, বড় ঈদ তো, মানে কোরবানির ঈদ, অনেক কাজ টাজ থাকে, ছুরি টুরি ধার দেওয়া, তারপরে গোস্ত কাটার খ্যাটা আর কি, খ্যাটা বলি আমরা, ওই রকম আর কি, ওগুলা সব সেট কালকে নেওয়ার চেষ্টা করব, খুব সর্বোচ্চ চেষ্টা করব ভাইজা। দেখেন আমরা ইয়োস্টের যে ফ্রি বিষয়গুলো দেখি আর কি, আর যেগুলো প্রিমিয়ামে দেখি, র্যাঙ্ক ম্যাথে যদি আমরা একবার ইউজ করি, র্যাঙ্ক ম্যাথের ভিডিওটা দিচ্ছি, তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে আলাদা করে একটা লাইভ ক্লাসে র্যাঙ্ক ম্যাথকে একটা এক্সপোজ করার, মানে এক্সপ্লেন করার। তো প্রিমিয়াম ওই যা র্যাঙ্ক ম্যাথে আছে প্রিমিয়ামেও একই আছে, র্যাঙ্ক ম্যাথে যেটা ফ্রিতে পাচ্ছি প্রিমিয়ামে দেখতেছেন ওগুলাই, তখন আপনার কাছে বিষয়টা ইজি হয়ে যাবে। তবে ইয়োস্ট কিছু একটু এক্সেপশনাল সুবিধা দেয়, তো আপনারা বললে আমি প্রিমিয়ামটাও একটু দেখাবো, ওটা একটু ইনস্টল করে আমি দেখাবো ইনশাল্লাহ। বললে না আমি দেখাবো, যান। র্যাঙ্কের ক্ষেত্রে প্রিমিয়ামই যে ইউজ করতে হবে এরকম না, আপনার এই নর্মাল ইয়ে দিয়েও হবে, বা তবে প্রিমিয়াম দিয়ে কিছু সুযোগ সুবিধা আমরা বেশি পাই, যেটার জন্য আমাদের অন্য কোনো প্লাগইন ইনস্টল করা লাগতেছে না বা কোনো কোড করা লাগতেছে না। ক্লিয়ার হয়েছেন? জি। হ্যাঁ, আমাদের পাবেন তো, এই যে 6 মাস 7 মাস আগে কোর্স শেষ হয়েছে, এই যে 7 মাস, তারও বেশি মনে হয়, এরপর কাজ পাইছে। তো উনি, ওই ভাই আমাদের কাছে আসছিল কথা বলার জন্য, কাজের হেল্প নেওয়ার জন্য, তো আমাকে না বলে অর্ডার নিচ্ছে, তো ভালো কথা, অর্ডার নিচ্ছে, তো এখন সেই কাজটা এমন কাজ নিচ্ছে যেটা সলভ করার মতো না, মানে এটা একটু সময়ের বিষয় আর কি। যেমন আমরা এটা বুঝবেন না আপাতত, বিংয়ের কাজ নিচ্ছে, গুগল বিংয়েও একটা সার্চ ইঞ্জিন, তো অনেক ক্লায়েন্ট চায় যে সে যেন বিংয়েও দেখায় আর কি, বিংয়েও যেন তাকে দেখা যায়। তো ওই জন্য যারা বিংয়ের কাজ করে, বিংয়ের কিছু মানে ইন্ডেক্সেশনের কিছু বিষয় আছে, যে বিষয়গুলো এত ইজি না, একটু স্লো প্রসেস, তো এখন পর্যন্ত সেই কাজ সলভই হয়নি। তাহলে প্যারা না, তার জন্য টাইম বাড়ায় নিয়েছে, তারপরেও কাজ সলভ হয়নি। তবে আমরা আছি, আপনি যখনই কাজ পান, আমি যদি বেঁচে থাকি 1 বছর পরেও কাজ পেলেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। দেখেন আমরা একদম কোর বিষয়গুলো বলে দিব, যে বায়ার নক দিলে আমরা কী কী করব, ঠিক আছে? মানে প্রাথমিক চিকিৎসার যে বিষয়টা আছে ওটা বলে দিব, এরপরে অপারেশন টপারেশন যেগুলো দরকার হবে আমরা সেটা করব।
আপনার জাস্ট কাজ হচ্ছে প্রাথমিক চিকিৎসা বিষয়টা জানা, হ্যাঁ তাই তো, এটাই তো দরকার। আর এরপরে তো পরে তো আমরা জেনে নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে করে দিলেই হবে, ওটা দিয়ে করে দিলেই হবে। আর কারো কোনো কোশ্চিন আছে তাহলে আমরা আপাতত এখানেই ক্লোজ করি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।